এইচএস 2025-এর ছাত্রছাত্রীরা, ইংলিশে তোমাদের এমনিতেই ভয় থাকে, আর সবচেয়ে বেশি ভয় তোমাদের কি না ব্রড কোয়েশ্চেনে যে 6 নম্বরের যে প্রশ্নটা থাকে সেটাই সবারই তোমাদের ভয়। কারণ কি সেটাও আমি আলোচনা করছি, আর কিভাবে সেই ভয়টা কাটিয়ে তুলবে, কিভাবে সহজে তোমরা লিখতে পারবে ব্রড কোয়েশ্চেন নিজে থেকে, সেগুলো নিয়ে আলোচনা করছি। এবং আজকে যেটা আইএস হ্যাবিট থেকে তোমরা 2025-এর জন্য 2025-এর উচ্চ মাধ্যমিকের জন্য কি কোয়েশ্চেনগুলো প্রস্তুত করবে সেগুলোও একটু আলোচনা করছি। এবং তার মধ্যে একটা প্রশ্ন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে একটু করিয়ে দিচ্ছি, অর্থাৎ আলোচনা করে দিচ্ছি, উত্তরটা সমেত আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, আগে আমরা দেখে নেব যে এই দি আইএস হ্যাবিট থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখো, একটা টেক্সট থেকে দেখবে আমাদের যেখানে আমরা পড়াশোনা করি বা স্কুলে বা টিউশনতে, সেখানে দেখবে অনেক কোশ্চেন দেয়। আমি যে কোয়েশ্চেনগুলো দিলাম একেবারে সিলেক্টেড কিছু প্রশ্ন, যেগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে অবশ্যই তৈরি করতে হবে, এবং এর বাইরে যদি কিছু দরকার হয় সেটাও আমি তোমাদেরকে কিন্তু পরে আমি জানাবো। দেখো, যেটা সবচেয়ে তোমাদের ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথমেই বলে দিলাম। এবং এই প্রশ্নটা তোমাদেরকে আমি একেবারে ভিডিও শেষে অ্যান্সার সমেত আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি। কি কোয়েশ্চেনটা দেখো না, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে আমাদের যে সংক্ষিপ্ত কথোপকথনটা ভুলে যাবে। হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল, হোয়াট ইজ দি ব্রিফ এনকাউন্টার, অ্যান্ড হোয়াই ডিড দি স্পিকার থিঙ্ক সো, কেন স্পিকার এটা ভেবেছিল, অর্থাৎ বালিকাটি কেন ভেবেছিল, লেখক কেন ভেবেছিল বা বক্তা কেন ভেবেছিল বালিকাটি হচ্ছে তার ব্রিফ এনকাউন্টারটা ভুলে যাবে তাদের। এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমি অবশ্যই শেষে আমি করাচ্ছি। এবারে সেকেন্ড যেটা করব, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হুম, কে কাকে এটা বলেছিল, অ্যান্ড হোয়েন কখন। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল বলে কে কখন বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল। হোয়াট এলস দি পারসন সে, আর কি বলেছিল ব্যক্তিটি। হোয়াট রিপ্লে ডিড হি গেট, কি রিপ্লেটা উত্তরটা সে পেয়েছিল। দি টাইটেল অফ আইএস হ্যাবিট, এটারই মানে টাইটেলটা যা অ্যান্সার হবে, ইজ দি স্টোরি কমেন্ট অন সিং, এখানে কি দৃষ্টিশক্তির ওপর কোনো কমেন্ট করা হয়েছে এই গল্পটাতে। এই ধরনের এই যে প্রশ্নটা আর এই যে প্রশ্নটা, দুটোর অ্যান্সার একই, শুধু শেষ সেন্টেন্সটা বদলাবে এইখানের প্রশ্ন অনুযায়ী। 4 নম্বর, সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার ছিল সুন্দর চোখ কিন্তু সেগুলো তার কোনো কাজেই লেগেছিল না। হুচ আইজ আর মেনশনড হেয়ার, এখানে কার চোখের কথা বলা হয়েছে। হোয়াই ওয়ার দি আইজ ইউজলেস, কেন চোখগুলো ব্যবহারহীন ছিল। ব্রিং আউট দি আইরনি অফ দি সিচুয়েশান, এই পরিস্থিতিটির আইরনি বার করতে বলেছে। এই যে আমি দেখো এই কোয়েশ্চেনটা করে আমি 3টে ভাগ পড়ে, 1টা 2টো 3টে। আবার অনেক সময় এই যে ব্রিং আউট অফ দি আইরনি অফ দি সিচুয়েশানের যা অ্যান্সার হবে সেইটাই কিন্তু আবার সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এই লাইনটা তুলেও যদি তোমাকে বলে এক্সপ্লেইন দি আইরনি অফ দি লাইন, সেম অ্যান্সার হবে। অর্থাৎ এই লাইনটা তুলে তার যে থার্ড ভাগের যে কোয়েশ্চেনটা তার যা আনসার, আর এই লাইনটা তুলে যদি বলে এক্সপ্লেন দি আইরনি অফ দি লাইন, সেম অ্যান্সার। দি ম্যান হু হ্যাড এন্টার্ড হিজ কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, হোয়েন ডিড দি ম্যান এন্টার হিজ কম্পার্টমেন্ট, কখন উঠেছিল। হোয়াট ওয়াজ দি রিভারি, কী ছিল দিবা স্বপ্নটা। হাউ ওয়াজ হিজ রিভারি ব্রোকেন অ্যান্ড হু ব্রোক ইট, কীভাবে ভেঙে গিয়েছিল, কে ভেঙেছিল। এটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এটাও কোয়েশ্চেন। যেগুলো একদমই সিলেক্টেড সবগুলো ইম্পর্টেন্ট বলেই দিচ্ছি, তার মধ্যে আমি একটু বলছি। এই কটা প্রশ্ন তো তোমাদেরকে করতেই হবে। হাউ ডিড দি ন্যারেটর ট্রাই, কিভাবে বক্তা চেষ্টা করেছিল নট টু রিভিল হিজ ব্লাইন্ডনেস, যে তার অন্ধত্বটা যাতে না প্রকাশ পেয়ে যায় সেই জন্য ন্যারেটর কিভাবে চেষ্টা করেছিল।
এটাও অবশ্যই ইম্পর্টেন্ট। এই যে কয়েকটা প্রশ্ন, 6টা প্রশ্ন দিলাম, 6টার মধ্যে আবার কিন্তু অর দিয়েও কীভাবে পড়ে সেগুলোও আমি বললাম। এইগুলোর মধ্যে এই প্রশ্নটা আমি অবশ্যই শেষে করাচ্ছি, কিন্তু এখন যেটা আমি বলছি যে কিভাবে তোমরা বড় প্রশ্নটা নিজে থেকে লিখতে পারবে আর বাড়িতে কিভাবে পড়বে। প্রথমত একেবারে মাথায় রেখে দাও যে টেক্সটটা তোমাদেরকে কিন্তু খুঁটিনাটি পড়তেই হবে। শুধু একবার রিডিং মেরে রেখে দিলাম তাহলে কিন্তু চলবে না। টেক্সটটা খুঁটিনাটি যদি পড়ো তার উপকার এটাই, যদি সাজেশান ভিত্তিক প্রশ্ন নাও আসে, যদি এই টাইপের ভাগ ভাগ কোয়েশ্চেন আসে, তাহলে কিন্তু তোমরা সেটার অ্যান্সার নিজে থেকে লিখতে পারবে। প্রথমত বললাম টেক্সটটা খুঁটিয়ে তোমাদেরকে পড়তেই হবে। সেই খুঁটিয়ে পড়লে আর একটা কি সুবিধা পাবে না, তোমাদের গ্রামাটিক্যাল ভাগে একটা আর্টিকেল প্রিপোজিশনের সেট আসে, হাফ নাম্বার করে 6টা ব্ল্যাঙ্ক থাকে, 3 নাম্বার টোটাল থাকে। সেইটা কিন্তু আমরা এই টেক্সটগুলো যদি খুঁটিনাটি পড়ি তাহলে কিন্তু সেই আর্টিকেল প্রিপোজিশনটাও তোমরা কিন্তু সহজে করতে পারবে। তাহলে টেক্সট পড়ার গুরুত্ব কিন্তু অনেক। এই জন্য শুধু একবার বা দুবার নয়, অনেকবার পড়ো, সময় ধরে পড়ো। যখন হয়ে গেল ক্লাসে বা টিউশনেতে যখন হয়ে গেল তারপরেও কিন্তু মাঝে মাঝেই টেক্সটগুলো তোমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তার উপকারিতা আছে। এবারে যেটা তোমরা করবে, যেটা করো তোমরা আগে, সেটা আগে বলছি। যখনই একটা কোনো কোয়েশ্চেন টিচাররা লেখালো, কোয়েশ্চেনটাকে প্রথমে আমরা কি করলাম, প্রশ্নটা হয়তো পড়লামও না, উত্তরটা আমরা শুরু করে দিলাম, একেবারে পড়া শুরু করে দিলাম। প্রশ্নটা হয়তো ঠিকমতো দেখিও নি আর বুঝিও নি। এই দুটো কথার উপর আমি জোর দিলাম, যে দেখা আর বোঝা। প্রথমত তুমি এই প্রশ্নটা ধরো তোমাকে টিচার লিখিয়েছে বা আমি ওই প্রশ্নটা লেখাবো, প্রথমবার যখন শিক্ষক মহাশয় করালেন, তিনি বোঝালেন, আমি যখন বাড়িতে আসব প্রথম আমার কাজ হবে প্রশ্নটাকে বুঝে নেওয়া। দেখবে আমাদের কি হয়, কোনো কিছু বুঝে গেলে সেটা কিন্তু নিজে থেকেই আমরা লিখতে পারি। বুঝে গেলে দেখবে খারাপ হোক ভালো হোক একটা লিখে আসতে পারি। আর এইখানেই তোমাদের দুর্বলতা, যে ইংরেজির যখন ব্রড কোয়েশ্চেনগুলো তোমরা পড়ো তখন এতটুকুও তোমরা বোঝার চেষ্টা করো না, টোটালটাই মুখস্থ করো। এই মুখস্থ বিদ্যাটা দরকার অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমাদের যেটা দরকার সেটা একটু বুঝে নেওয়া, তাহলে কিন্তু মুখস্থটা অনেক বেশি ভালো হবে, অনেক দিন ধরে মনে থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথম যখন প্রশ্নটা বাড়িতে পড়ব তখন কোয়েশ্চেনটা ভালো করে বুঝবো যে কি আছে প্রশ্নটা। সেই বোঝার পরে আমরা একটা একটা ভাগ, তার একটা একটা ভাগের অ্যান্সার বুঝে বুঝে পড়ব। প্রথমবারটা যখন পড়ব কোশ্চেনটা বুঝলাম, সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সারটা বুঝে পড়লাম। প্রথমবার কোনো পড়া মুখস্থ করা নয়, তৈরি করা নয়। প্রথমবার যেটা তোমরা করবে সেটা হচ্ছে বোঝা কোশ্চেনটা এবং উত্তরটা বোঝা। যতবার উত্তরটা পড়বে ততবার কোশ্চেনটা পড়তে হবে, তাহলেই কিন্তু একমাত্র উন্নতির উপায় হচ্ছে ব্রড কোয়েশ্চেনে। যতবার পড়বে প্রশ্নটা, মানে সারা বছর ধরে যতবার পড়বে ততবার কিন্তু কোয়েশ্চেনটা পড়ো, উত্তরটা যতবার পড়বে কোয়েশ্চেনটা ততবারই কিন্তু পড়ো। কোয়েশ্চেন বুঝে উত্তরটাতে যাও, এটা হচ্ছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা করি না। শুধু চোখ বন্ধ করে জোরে 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 মুখস্থ করার চেষ্টা করি উত্তরটা। এই জন্যে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে হয়ে গেলেই তোমরা কি হয়, গুলিয়ে যাও। এর উত্তর তাতে বসাও, তার উত্তর এতে বসাও, গুলিয়ে যায়, মনে থাকেনি, অনেক কিছু হয়। তাহলে আমাদের সেটা একমাত্র হচ্ছে উপায়, আমাদেরকে বুঝে বুঝে পড়া। এবারে থার্ড যে জিনিসটা তোমাদেরকে করতেই হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই একটা প্রশ্ন যখন তোমরা পড়বে, প্রতিটা ভাগ যখন পড়লে, পড়া হলো বুঝে পড়ে নিলে, পড়া করলে, তখন আমার খাতা খোলা থাকবে, একবার করে লিখব প্রতিটা ভাগ বা পুরোটাই। যদি আমাদের একটা প্রশ্ন থাকে ব্রড কোয়েশ্চেন, ধরো টাইটেল থাকলো, পুরোটাই একটা
তাহলে একটা একটা সেন্টেন্স আমরা পড়বো বুঝে একটা একটা সেন্টেন্স খাতায় লিখব। লেখার অভ্যাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানেই এর জন্যই তোমরা পরীক্ষায় পারো না, কারণ বাড়িতে কখনোই লিখে প্র্যাকটিস করো না। লিখে প্র্যাকটিস করো, উন্নতিটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে। একটা একটা সেন্টেন্স পড়বে, একটা একটা সেন্টেন্স লিখবে, পুরোটা যখন হয়ে যাবে ভালো করে বুঝে পড়ে না দেখে নিজে থেকে লেখার চেষ্টা করবে। নিজের প্রতি সৎ থেকে উল্টিয়ে দেখবো না, না দেখে লেখো, তারপরে ভুলটা চেক করে নাও যে আমার কোথায় ভুল হয়ে গেল, বা কোনো একটা জায়গায় হয়তো একটু ভুলে গেলে একটু হয়তো খাতাটা উল্টে দেখে নিলে, কিন্তু পুরোটা আবার দেখে দেখে নয়। একটা বার যখন প্রথমবার পড়বে লিখে লিখে একটা একটা সেন্টেন্স, যখন তারপরে হয়ে যাবে পুরোটা না দেখে লিখে আরেকবার লিখে প্র্যাকটিস করে চেক করবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিসটা আমরা করি না বলেই আমরা পরীক্ষায় লিখতে পারি না ব্রড কোয়েশ্চেন, আমাদের ভয় যায় না ব্রড কোয়েশ্চেনের। কোন ব্রড কোয়েশ্চেনগুলো পড়বে এই নিয়েই ভয় থাকি। তাহলে আমি 3টে বললাম, ভালো করে ব্রড কোয়েশ্চেন, উন্নতির উপায়, এক টেক্সট ভালো করে পড়তে হবে। 2 নম্বর কোয়েশ্চেনটা বুঝে উত্তরটা পড়ব। 3 নম্বর যে আমাদেরকে লিখে প্র্যাকটিস করতে হবে। এই 3টা তোমরা বাড়িতে একটু করে দেখো, যদি করে দেখো তার উপকার তোমরা কিন্তু নিজেরাই পাবে। এবারে চলো আমরা এই প্রশ্নটা একটু আমি বুঝিয়ে দিই, বুঝিয়ে দেওয়ার পরে তোমাদেরকে উত্তরটা আমি করাচ্ছি। প্রথমে কি আছে দেখো, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে আমাদের সংক্ষিপ্ত কথোপকথন। হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল, দেখলেই বুঝতে পারছো এটা সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার কথাটা কে বলেছিল, কাকে বলেছিল না লেখক বলেছিল বা বক্তা ন্যারেটর বলেছিল। কার সম্পর্কে বলেছিল, এখানে অ্যাবাউট হোম সম্ভবত হবে, অ্যাবাউট হোম কার সম্পর্কে বলেছিল, গার্লের সম্পর্কে। তার গার্ল যে কো প্যাসেঞ্জার ছিল তার ট্রেনে, তার ভ্রমণ সঙ্গী ছিল যে মেয়েটা, তার সম্পর্কে বলেছিল। এইটা বুঝিয়ে নেওয়া। হোয়াট ইজ দি ব্রিফ এনকাউন্টার, কী ছিল সংক্ষিপ্ত কথোপকথনটা, এইটা তোমাকে বুঝে নিতে হবে। কথোপকথনটা কী ছিল বা এনকাউন্টারটা, ব্রিফ এনকাউন্টারটা অ্যাকচুয়ালি কী ছিল না ব্রিফ কনভারসেশন। তাদের পুরো ট্রেনে, অর্থাৎ যেখানে উঠেছিল মেয়েটা সেখান থেকে যেখানে নেমেছিল সেইটুকু সময়ের মধ্যে তারা যে কথাগুলো বলেছিল, নিজেদের মধ্যে যে কনভারসেশনগুলো করেছিল, সেই সংক্ষিপ্ত কনভারসেশনটাকেই বলা হচ্ছে ব্রিফ এনকাউন্টার। এইটা হচ্ছে প্রথম আমরা লিখব, এবং সেই কনভারসেশনের মধ্যে কি কি বলেছিল সেইটা তারপরে একটু লিখে দেব। কিন্তু মূল কথাটা কিন্তু আমরা বলবো যে ব্রিফ এনকাউন্টার মানে তাদের মধ্যে যে কনভারসেশনটা হয়েছিল ট্রেনের মধ্যে, সেটাকেই বোঝানো হচ্ছে। এই জিনিসটা তোমাকে আগে বুঝে নিতে হবে। এবারে কি দেওয়া আছে, হোয়াই ডিড দি স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এরকম ভাবছেন। কেন ভাবছিলেন বলো দেখি, কারণ যখনই বলেছিল তার স্টেশনটা চলে এসেছে তখনই মেয়েটা তার জিনিসপত্র নিয়ে, মানে জিনিসপত্র নেওয়ার জন্যে উঠে পড়েছিল। তখনই বক্তা ভেবেছিল যে তাহলে মনে হয় মানে এরপরে যখন নেমে যাবে সে, এছাড়া আর একটা কিসের জন্যে না, সে একটা বলেছিল মেয়েটা তার ট্রেনে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, মানে তার শর্ট জার্নি ভালো লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো থেকেই বক্তা ভেবেছিল তাহলে ও মেয়েটা ট্রেন থেকে যদি নেমে যায় তাহলে কিন্তু সে তার কনভারসেশনটা ভুলে যাবে, মানে তাদের কনভারসেশনটা ভুলে যাবে। অর্থাৎ এটা বক্তা ভাবছিল যে তার যে আচরণ, তার যে কথাবার্তা লেখকের, সেটা ইমপ্রেস করতে পারেনি মেয়েটিকে, এই জন্যই হয়তো ভুলে যাবে। এই যে জিনিসটা প্রথমে বুঝে নেব, বুঝে নেওয়ার পরে আমরা কিন্তু পড়ব এবং অ্যান্সারটা লিখব। চলো এবারে অ্যান্সারটা, প্রপার অ্যান্সার কীভাবে লিখব সেটা একটু দেখে। দেখো প্রথম যেটা আছে যে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস টু হুম, এটা তাহলে কি লিখবে, ইন দি স্টোরি, গল্পতে দি আইজ হ্যাবিট, গল্প আইজ হ্যাবিটে দি ন্যারেটর সেড দিস, বক্তা এটা বলেছিল অ্যাবাউট হিজ ফেলো ট্রাভেলার, তার ভ্রমণ সঙ্গী সম্পর্কে। ভ্রমণ সঙ্গীটাকে কমা দিয়ে বলে দেওয়া হয়েছে এ গার্ল হু বোর্ডেড দি ট্রেন, যে ট্রেনে উঠেছিল অ্যাট রোয়ানাতে। এটা ফার্স্ট প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয়তে দেওয়া আছে হোয়াট ইজ দি ব্রিফ এনকাউন্টার, ব্রিফ এনকাউন্টারটা কী ছিল। কী লিখছি দেখো, দি ব্রিফ এনকাউন্টার যে সংক্ষিপ্ত কথোপকথনটা, রেফার্স বোঝানো হচ্ছে টু দি কনভারসেশন, সেই কথোপকথনটা বিটুইন দি ন্যারেটর অ্যান্ড দি গার্ল, বক্তা এবং বালিকাটির মধ্যে, ইন দি ট্রেনের মধ্যে। দি এনকাউন্টার স্টার্টেড, এই এনকাউন্টারটা শুরু হয়েছিল অ্যাট রোয়ানা অ্যান্ড এন্ডেড, শেষ হয়েছিল
অ্যাট সাহারানপুর স্টেশনে। ডিউরিং দি পিরিয়ড অফ টাইম, এই সময়ে দে টকড, তারা কথা বলেছিল লাইট হার্টেডলি, খুব হালকা ছলে, ওভার ভেরিয়াস টপিকস, বিভিন্ন টপিকের উপর, লাইক দেয়ার ডেস্টিনেশান, তাদের গন্তব্যস্থল নিয়ে, বিউটি অফ দি হিলস অফ মুসৌরি, মুসৌরির পাহাড়ের সৌন্দর্যতা নিয়ে, অ্যান্ড নেচার আউটসাইড দি ট্রেন, ট্রেনের বাইরের প্রকৃতি সম্পর্কে। এবারে শেষ যে কোয়েশ্চেনটা ছিল, হোয়াই ডিড দি স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এরকম ভেবেছিল। কি আছে না, হোয়েন দি ন্যারেটর ইনফর্ম দি গার্ল দ্যাট, যখন বক্তা জানিয়েছিল বালিকাটিকে যে হার স্টেশন উড অ্যারাইভ সুন, তার স্টেশন শীঘ্রই চলে আসবে, সি ফেল্ট কোয়াইট রিলিফ, সে কিছুটা স্বস্তি অনুভব করেছিল। সো দি স্পিকার থট দ্যাট, বক্তা ভেবেছিল যে দি গার্ল ওয়াজ নট ইমপ্রেসড, বালিকাটি খুব প্রভাবিত হয়েছিল না, অ্যাট অল বাই, সমস্ত কি আদেও, বাই ন্যারেটরের দ্বারা বা বক্তার দ্বারা এতটুকু প্রভাবিত হয়েছিল না, সেটা সে বুঝতে পেরেছিল। ইট মেড দি ন্যারেটর ফিল, এটাই বক্তাকে ভাবতে বাধ্য করেছিল বা অনুভব করতে বাধ্য করেছিল, দ্যাট যে গার্ল উড ফরগেট দেয়ার ব্রিভ এনকাউন্টার, বালিকাটি তাদের কথোপকথনটা ভুলে যাবে।